আসেন, আজকে প্রথম শুরু হবে এমসিএইচ। ঠিক আছে, এমসিএইচ মানে হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। ঠিক আছে, মা ও শিশু নিউনেটাল কেয়ার। বই আছে কারো কাছে? এনিওয়ান? দেখেন যে বইয়ের আপনাদের 559 পৃষ্ঠা অনেক কিছু দেওয়া আছে, থাক আপনার লাগলে দেখেন। ঠিক আছে, নিউনেটাল কেয়ারের মধ্যে হচ্ছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, জন্মগ্রহণ করার পর তার যে যত্নটা আমরা নিব সেটাই হচ্ছে নিউনেটাল কেয়ার। তো বাচ্চা জন্মগ্রহণ করার ক্ষেত্রে কিছু আপনার জিনিস বুঝতে হবে, কিছু জিনিস ইম্পর্টেন্ট লাগবে এই জায়গায়। দেখেন, প্রথম জিনিস হচ্ছে নিউনেটাল কেয়ার। বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এটাকে চালু রাখা। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম কী জিনিস? বাচ্চা যখন কোনটা ক্লোস্ট্রাম বলতেছি, রেসপিরেটরি সিস্টেম প্রথমে আসেন। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বাচ্চাকে কী করতে হবে? প্রথম যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন দেখবেন যে ডাক্তার তাকে ধরে কি করে, যে পিছনের মধ্যে একটা চাপড় দিচ্ছে পাম্প এরিয়াতে। ঠিক আছে, কেন দেয় একটু বলতে পারেন? তো বলতে পারবেন কি মনে হয়? মজা করার জন্য দিচ্ছে, বাইরে কিছু করার জন্য? বাচ্চা যত কাঁদে, কেন কাঁদতে হবে কেন? হ্যাঁ সত্যি, ক্রাই যেন করে। ঠিক আছে, ক্রাইং বেবি হইতে হবে। কারণ হচ্ছে যখন বাচ্চা জন্মগ্রহণ করতে থাকে তখন বাচ্চার ফুসফুস আর হৃৎপিণ্ড একদম কনজেস্টেড থাকে। ঠিক আছে, তো তখন যদি বাচ্চাকে আমি হিট দেই, তাপ দেই, স্টিমুলেশন দেই, তাইলে হচ্ছে বাচ্চা কী হবে? ওই স্টিমুলেশনের কারণে বাচ্চার ওগুলা পাম্প শুরু হবে। হার্ট আমরা জানি, হার্ট একটা পাম্পিং অর্গান, যেটা হচ্ছে পাম্প করে। ঠিক আছে, তো এটা হলে পাম্প শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে কাজ, রেসপিরেটরি সিস্টেম। তো বাচ্চা জন্মগ্রহণ করবে তখন কি করতে হবে? তার হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, এতে পাম্প প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে রেসপিরেটরি সিস্টেমটা ইনভলভ হয়। এরপর হচ্ছে ক্লোস্ট্রাম। ক্লোস্ট্রাম মানে হচ্ছে শালদূত। ঠিক আছে, ক্লোস্ট্রাম কদিন পর্যন্ত আসে মনে রাখতে হবে? ফার্স্ট আওয়ার টু 7 days, মানে হচ্ছে প্রথম যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে তার প্রথম আওয়ার থেকে পরবর্তী 7 দিনের মধ্যে হচ্ছে ক্লোস্ট্রামটা মায়ের বুকের দুধ থেকে মায়ের বুক থেকে বের হবে। তা এটা হচ্ছে প্রথম 7 দিন। এখন এই ক্লোস্ট্রামটা হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এটা হচ্ছে হেলদি ফুড। এটা দিলে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে যাবতীয় কাজ করবে। ঠিক আছে, ব্রেন ডেভেলপমেন্ট পর্যন্তই করবে। এখন হইতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কি করতে পারে না, মায়ের বুকের দুধ নিতে পারে না। তাইলে এই ক্ষেত্রে আমাদের ক্লোস্ট্রামটাকে কী করতে হবে? কারণ বাচ্চা তো, ছোটো বাচ্চা তো ছাড়া কিছু খাইতে পারবে না, তার খাবার কিছু আছে। আমরা জানি 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও যেন সে না পায় যদি হেলদি হইতে চায়। তার জন্য ক্লোস্ট্রাম লাগবে। তো ক্লোস্ট্রাম আমরা বলছি ফার্স্ট আওয়ার থেকে 7 days পর্যন্ত ক্লোস্ট্রামটা বের হবে, শাল দুধটা বের হবে। এটা ব্রেন ডেভেলপমেন্ট শুরু করে বাচ্চার ক্যান্সার সব কিছুরে প্রিভেন্ট করে দিবে। তাইলে হচ্ছে মানে ক্লোস্ট্রামটা যদি এখন বাচ্চা যদি সাকিং করতে না পারে, মানে মায়ের বুকের দুধটা নিতে না পারে, তাইলে আমরা মায়ের বুকের দুধটা বাচ্চাকে কীভাবে দিব? তাইলে কথা হবে যখন হবে তখন একটা কাচের বাটিতে, নট আপনার যদি ওই যে কী বলে এটা টিন প্লাস্টিক এই জিনিসগুলো বলেন, হ্যাঁ টিন প্লাস্টিক এই জিনিসগুলো বলেন, তাইলে এগুলাই দেওয়া যাবে না। এগুলাই দিলে দুধটা নষ্ট হয়ে যাবে। এর জন্য হচ্ছে কাচের বাটিতে এই ক্লোস্ট্রামটা সংরক্ষণ করতে হবে। বাচ্চা যদি মুখে খাইতে না পারে, না খাইতে পারে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন বাচ্চাকে ড্রপ আকারে ওইটা মুখের মধ্যে দিতে হবে। ঠিক আছে, কারণ এইটা না পেলে বাচ্চা পরবর্তীতে ওই বিভিন্ন ধরনের রোগ, ডায়রিয়া থেকে শুরু করে ফিভার সব রোগে ভুগবে। কারণ বাচ্চার প্রথম ডেভেলপমেন্ট হবে ক্লোস্ট্রাম দিয়ে। ক্লোস্ট্রামটা ইম্পর্টেন্ট, ক্লোস্ট্রামটা লাগবে। ঠিক আছে, আর সেই সাথে বাচ্চাদের যে সমস্যা একটা হয়, সেকেন্ড সমস্যা, সেটা হচ্ছে হাইপোথার্মিয়া। আমরা যেটা বলেন এটাকে আমরা কোনো রেসপিরেটরি সিস্টেম। আসেন কেউ হাইপোথার্মিয়ার সাথে পরিচিত আছেন?
হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া মানে বেশিরভাগ শিশু মারা যায় গ্রাম এলাকা এই এলাকায় শীতের দিনের দিনে হাইপোথার্মিয়া হয়। হাইপোথার্মিয়া মানে হচ্ছে টেম্পারেচার ফল করে যাওয়া। ঠিক আছে, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সাথে সাথে তার হাইপোথার্মিয়াটাকে প্রিভেন্ট করতে হবে, যাতে তার বডির টেম্পারেচার ফল না করে। এর সাথে মায়ের বুকের সাথে কন্ট্যাক্ট রাখে নিতে হবে, যাতে মায়ের সাথে কন্ট্যাক্টে থাকে। এর সাথে বাচ্চা নাহলে গরম করতে হবে, তাকে হাত দিয়ে একটু ম্যাসাজ করতে হবে, যাতে সবসময় হাইপোথার্মিয়া তাকে প্রিভেন্ট করে দেওয়া যায়। ঠিক আছে, এটা গেল হচ্ছে নিউনেটাল কেয়ার। এখন নিউনেটাল কেয়ারের সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের নাভি যেটা আছে এইটা কতটুকু উপরে কাটতে হবে। ঠিক আছে, মোটামুটি এক ইয়েতে বা আরেকটু নিচে কেটে দেবে। এখন এটা পরিষ্কার করবো আমরা কী দিয়ে? বিভিন্ন সময় বাচ্চা যখনই হবে ময়লা আবর্জনা যেগুলো আছে বাচ্চার লেগে থাকে, এইগুলো আমরা সাধারণত নর্মাল পানি দিয়ে ধুইতে পারি। ঠিক আছে, 1 নাম্বার। আর সেই সাথে যদি আশেপাশে ময়লা আবর্জনা লেগে থাকে সেই সাথে আমরা যে জিনিসগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে নিউনেটাল কেয়ারের ক্ষেত্রে প্রথম হচ্ছে জেনেরিক লেখেন, আমরা বা সবাই চিনি এটা। ঠিক আছে, এটা হচ্ছে জেনেরিক নেম। ট্রেড নেম আমরা জানি হ্যাক্সিসল। ঠিক আছে, কোলেস্টেরিন গ্লুকোনেট অথবা হচ্ছে ট্রেড নেম হ্যাক্সিসল যেটা আছে, এই জিনিসগুলো আমরা বাচ্চার যে ময়লা আবর্জনা যে জিনিসপত্র আছে এই জিনিসগুলোকে আমরা ওই জায়গা থেকে প্রিভেন্ট করতে পারি এটা দিয়ে। ঠিক আছে, এই জায়গায় আরেকটা জিনিস দেখেন হ্যাক্সিসলের পরিবর্তে আরেকটা হচ্ছে আমরা ভায়োডিন, এটাও ইউজ করতে পারি, বাট হ্যাক্সিসলটা ভালো। ঠিক আছে, ভায়োডিন কোনটা? ক্লোর CHLORHEXADINE GLUCONAT ক্লোর হেক্সাডিন গ্লুকোনেট। হয়েছে? এখন আসেন নিউবর্ন কোল্ড ইনজুরি, নবজাতকের ঠান্ডা। ঠিক আছে, কোনটা? নাভিতে আশেপাশে ময়লা আবর্জনা যেসব জায়গায় আছে বা যে জায়গায় ইয়েগুলো সেটা পরিষ্কার করার জন্য হ্যাক্সিসল ইউজ করো, পানির সাথে মিশে ইউজ করতে পারি বা পানি। কোনটা? এটা হচ্ছে মোটামুটি 1 ইয়ার অর্ধেক, 1 বিঘার অর্ধেক, 4 আঙ্গুল। আপনার কথা করতে পারেন, 4 আঙ্গুল করতে পারেন। সরি, 4 আঙ্গুলে একটা গ্লিপটা ক্ল্যাম্প করে দিবেন, ক্ল্যাম্প করে দিবেন। ঠিক আছে, ওই জায়গার আশপাশে মশলা ওইটা মাঝে মাঝেই হয়ে যায়। 1 বিঘার অর্ধেক কাটবেন, বাংলা কথা অনেকে বুঝে না। আবার 4 আঙ্গুল মোটা আঙ্গুল দিতে পারেন, 4 আঙ্গুল দিতে পারেন 1 বিঘা দিয়ে এর অর্ধেক, 4 আঙ্গুল 4.5 আঙ্গুল এরকমই হবে। ঠিক আছে, এটা করে ইকুয়াল করতে পারেন। হ্যাঁ, একটু দিয়ে নিতে হবে, ক্ল্যাম্প করে নিতে হবে আগে। এখন আসেন কোল্ড ইনজুরি নিউবর্ন। হ্যাঁ, কোনটা? এইগুলো ইম্পর্টেন্ট না খুব একটা। K1 ভিটামিন খাওয়াইতে পারেন, নাও খাওয়াইতে পারেন, সবার যা লাগবে এরকম কিছু না, বাচ্চার এটা মেনটেন করে আসল জিনিস। আসেন নিউবর্ন কোল্ড ইনজুরি, বাচ্চার ঠান্ডা লাগায়। এখন দেখেন বাচ্চার ঠান্ডা লাগাইতে সবচেয়ে যে বেশি জিনিসটা হইতে পারে সেটার মধ্যে একটা হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস মানে হচ্ছে নীল হয়ে যাওয়া, হইতে পারে অ্যাসপেক্সিয়া। ঠিক আছে, মনে রাখবেন যে
দুইটা হইতে পারে, একটা হচ্ছে সায়ানোসিস হইতে পারে, আর হচ্ছে অ্যাসপেক্সিয়া, শ্বাস বন্ধ হয়ে যেতে পারে নিউমোনিয়ার ক্ষেত্রে, মানে নবজাতকের ঠান্ডার লাগার ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে আস্তে আস্তে নানা ধরনের জটিলতা তৈরি হইতে পারে। এক্ষেত্রে হচ্ছে সিবিসি চেস্ট এক্সরে করলে ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কাসির কোনো সমস্যা আছে কিনা ওই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, চেস্ট এক্সরে করলে, ঠিক আছে, নিউমোনিয়া। আর সিবিসি করলে ব্লাডে কোনো প্রবলেম আছে কোনো জিনিসপত্র দেখা যাবে। কোনটা? হ্যাঁ, সায়ানোসিস, নীল হয়ে যাওয়া। নিচেরটা হচ্ছে অ্যাসপেক্সিয়া, মানে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসা, শ্বাস বন্ধ হয়ে যাবে। হয়েছে লেখা? আচ্ছা, ঠান্ডায় প্রাথমিকভাবে কোল্ড হইলে আমরা কি করতে পারি? কোনটা? চেস্ট এক্সরে ইনভেস্টিগেশন, সিবিসি চেস্ট এক্সরে, সিএইচই চেস্ট এক্সরে। কারণ লেখে নেই, এরপরে লেখেন। হ্যাঁ হ্ঁ, প্যাডেমিন লেখেন। আর হচ্ছে 0 থেকে 3 মাস। ঠিক আছে, বাচ্চাদের জিনিসপত্র তো ডোজ টোজ একটু নর্মালদের মতো হবে না। দেখেন, এটা হচ্ছে 0 থেকে 3 মাস দিবেন। ঠিক আছে, মনে রাখতে হবে। এটা আর একটা জিনিস খারাপ করে, সেটা হচ্ছে বাচ্চাদের খিঁচুনি করতে পারে। পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে অনেক সময় বাচ্চাদের খিঁচুনি হয়। ঠিক আছে, এটা ভালো, তবে ভালো কাজ করে পেটের ক্ষেত্রে। নাইলে আমাদের টফেন ফেক্স যেগুলো দিতে হবে। ওকে, এর জন্য দেওয়া, কারণ আমরা বড় 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 স্যাররা আমাদের এগুলো দিচ্ছে এখন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে সাইড ইফেক্ট মানে কি 2-1 জনের হইতে পারে। ওয়েট দিচ্ছি, লেখেন। নিচেরটা লেখা হয়েছে? তারা লিখে দেয়, এরপরে লেখেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। লেখেন টেখেন। টোফেন ফিক্স যে কোনোটা দিতে পারেন, উপরটা ভালো, কিন্তু আপনার ওইটার দিকে মাথায় রাখতে হবে। আমাদের সারা দেয় বাট কিছু কিছু পেশেন্টের পর সবার করবে এরকম না। কোনটা? PADEMIN, প্যাডামিন। টোফেন বা ফেক্সো 3 থেকে 6 মাস, 1.5 মিলি দিনে 2 বার। ঠিক আছে, 6 থেকে 10 মাস। মনে রাখবেন, পিডিতে একটু ডোজ উপর নিচে হয়। ঠিক আছে, পিডিগুলো ডোজগুলো মনে রাখবেন, তাই ডোজ না মনে রেখে এটা জন্য লিখে দিচ্ছি। 10 মাস 1 বছর, আর যত উপরে উপরে যাবে একটু একটু করে বাড়াই দিবে। কোনটা? পেডি না হাতে টোফেন দিয়ে দিবেন, কারণ বাচ্চার ক্ষেত্রে রিস্ক না হয়ে গেল। পেডামিনটা ভালো কাজ করে। হ্যাঁ, 0 থেকে 3 মাস। হ্যাঁ, এটা কতটুকু যাবে? এটা যাবে এটার অর্ধেক ডোজ। কোনটা? ঠান্ডার জন্য, কমন কোল্ড। এক বছর, 1 বছর থেকে 3 বছর। ঠিক আছে, এখন কথা হচ্ছে বাচ্চাদের একটু ওজন বেশি হয়। দেখেন, একটা জিনিস অনেকগুলার কাজ করে, 8-10টা জিনিসের পরে কাজ করতে আরও কাজ করতে পারে। ঠান্ডা, জ্বর, অনেক জিনিস অনেক কিছুর মধ্যে কাজ করবে। ঠিক আছে, এখন একটা জ্বরের মধ্যেও জ্বর হচ্ছে একটুই লাগা, ভিতরে যে কফ জমে থাকে। ঠিক আছে, হিস্টামিনগুলো যদি একটু
কম রিলিজ হয়, তাহলে এই জিনিসটা ওটার বন্ধ করে দিয়ে কাজ করে। ঠিক আছে, আমার ঠান্ডার যেহেতু কাজ আছে ওটারও কাজ করতেছে, আমার ব্রঙ্কিসপাজম হলে ওটারও কাজ করতেছে, তো সবগুলোর মোটামুটি কোনো না কোনো কাজ আছে। ঠিক আছে, হ্যাঁ এই যে কাজ করতেছে। কোনটা? তাহলে এগুলা হচ্ছে কি কতদিন পর্যন্ত? এটা হচ্ছে যখন সিমটম শেষ হয়ে যাবে তখন, যখন মানে সিমটম যেটা আছে মানে যখন খাওয়াচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে, এটা যদি কমন করলে হবে দেন অফ করে দেবো, অফ করে দেবো। মোটামুটি আমরা হিসাব রাখবো যে 1 সপ্তাহ খাওয়ানোর পরে বা যদি ভালো ইমপ্রুভমেন্ট না হয় আমাদের উচিত রেফার করে দেওয়া, বা আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত দেখতে পারি, সর্বোচ্চ 1 সপ্তাহ দেখলে ভালো হয়। ঠিক আছে, এতে এভারেজ ভালো হয়ে যাবে। কোনটা? এইটা এটা বলতেছি, এটা হচ্ছে এটার অর্ধেক হবে, নিচে যেটা দিচ্ছি এটার অর্ধেক, অর্ধেক হবে। কোনটা? ওইটা বললাম না, এটা খালি একটু ঘুম বলতে, বাচ্চা ছোটো বাচ্চা তো, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়, বাট এই জিনিসটা দিতে পারেন সেমই হবে, বাট উপরটা দিলে একটু কমাই দিতে হবে। ঘুম হবে, ঘুম তো সবগুলারই সাইড এফেক্ট একটা, যে কিছু ঘুম আসবে আসবে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের কিছু বলতে পারে না, ঠিক আছে, বাচ্চা তো মুখে কিছু বলতে পারবে না, তো অনেক সময় দেখা যায় যে বললে কিছুই করা যায় না। হয়েছে লেখা সবাই বুঝছেন? আর যদি এরপরে বড় হয়ে যায় 3-4 বছর, তাহলে হচ্ছে 1 চামচ করে দিয়ে দিবেন, এদের পর একটু বয়স বেশি থাকে তো, বুঝবো? একটু কম বেশি হলে তো কোনো সাইড এফেক্ট নেই। কোনটা? উপরেরটা একটু সিস্টেমে, নিচেরটাই ওটা উপরেরটা যে খিচুনি যদি মাঝে খিচুনি যদি করা হয় তাহলে এখন আমরা কি করতে পারি? ওই রকম লেভেলের খিচুনি হবে না, ওই রকম কিছু হবে না। খিচুনিটা আসবো, সামনে আসবো, খিচুনি করাবো সামনে আপনাদের খিচুনির ব্যাপারটা আছে। ইউজ করা যেতে পারে কোনো কিছু? হ্যাঁ, অল্প করে কিছু ম্যানেজমেন্ট আছে সামনে আপনার খিচুনি আছে, এটাই করাবো, সমস্যা নেই, এটা তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আসেন জন্ডিস। স্যার এটা শেষ হয় না? কোনটা? জ্বর আছে, আপনার জ্বরের সাথে কাশি আছে, এখন একটা কোনটা? এটা শেষ হয়েছে? হ্যাঁ, এটা তো শেষ। কোল্ড ইনজুরি, কোল্ড ইনজুরির সাথে জ্বর থাকে, জ্বর সাথে তাহলে আমরা কি আমরা দিয়ে দেবো, নাপা দিয়ে দেবো 15 mg per kg, ওটা তো জ্বরের জ্বর ট্রিটমেন্ট। আছে, এখন তো বাচ্চা নিউমোনিয়া নিয়ে কোনটা? নিউমোনিয়া নেবুলাইজ করতে হবে। পুরো ফুল ট্রিটমেন্ট। কোনটা? ফুল নিউবার করে, এই যে সামনে তো আছে আপনার, সামনে নিউমোনিয়া ক্লাস আছে, আপনি বই দেখবেন না, সামনে তো আমরা যাবো ওইদিকে। এই জায়গায় নিউট্রাল জন্ডিস আছে, তারপরে হচ্ছে নিউমোনিয়া আসবে, সিজার আসবে, আপনাদের কনস্টিপেশন আছে, দেখতে হবে। হ্যাঁ, ওগুলো আপনারা যেরকমই করে দেবেন। মেডিসিনে পড়ায় না আপনাদের এগুলা? শুধু ঠান্ডা থাকা দরকার নেই। না অ্যান্টিবায়োটিক কেন দিবেন? দিয়ে দিতে স্যার অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, কোন জায়গায় দেখেন এই অ্যান্টিবায়োটিকগুলো শিশুদের ক্ষেত্রে এগুলো ইউজ না করে, আমি মনে করি আপনাদের না করাই ভালো। ঠিক আছে, কারণ এগুলোর মারাত্মক লেভেলে কিছু হইতে পারে। প্রাথমিক চিকিৎসা এগুলো রেফার করে দেওয়া হলো বাচ্চাদের ক্ষেত্রে, বড় হলেও না কিছুটা কনসিডার করা যায়, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত। 15 mg per kg দিবেন, 15 mg per kg, 15 mg per kg দিবেন, পার কেজিতে দিবেন। ঠিক আছে, মোট কথা হচ্ছে সোজা হিসাব বলে দেই, 8 কেজি যদি ধরেন বাচ্চা, 8 কেজিতে যদি হয় বাচ্চা, তাইলে 1 চামচ দিয়ে দিবেন। এটা বুঝছেন? 8 চামচ হলে এরকম, পেডির ক্ষেত্রে ডোজ একটু কম হয়। একই হিসাব করেন, এখন একটু বাড়ান। 8 কেজি হলে কি দেব স্যার? 8 কেজি 1 চামচ, 4 কেজি হলে হিসাব করবেন, এরকম একটা আইডিয়া নিয়ে নেবেন আর কি। আচ্ছা, নিউনাটাল জন্ডিস। জন্ডিস হয় কি কারণে? বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, তাই আমরা বলতেছি জন্ডিস। ঠিক আছে, তাহলে এখন এইটার ক্ষেত্রে হচ্ছে জন্ডিস হলে হচ্ছে মূলত যে জন্ডিসগুলো এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল, মনে রাখতে হবে। জন্ডিস 2 প্রকারের, ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস। বাচ্চাদের জন্য বেশিরভাগ হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস হচ্ছে আপনার বডির অবস্থা সুস্থ স্বাভাবিক হইলে এর মতো হইলে আবার কী হবে, আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে দিতে হয় যে ট্রিটমেন্ট প্রোটোকল, নিউট্রাল জন্ডিস থেকে বাচ্চাকে হচ্ছে ফটোথেরাপি দিতে হয়। জিনিসটা করতে হবে বাচ্চাদের ফটো থেরাপিতে আমাদের যেতে হবে। জিজ্ঞাসা ফটোথেরাপি কীভাবে দিব? এই জায়গায় এরকম করে দেওয়া নাই, মনে রাখবেন ফটোথেরাপি দিতে পারবো সূর্যের সকালবেলা দিতে হবে, ভোর থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে, হচ্ছে রোদে রাখতে হবে
বাট প্রাইভেট পার্টস বাদে, মানে যৌনাঙ্গ বাদ দিয়ে। প্রাইভেট পার্টস এন্ড আই মানে চোখ, চোখ আর প্রাইভেট পার্টস এই দুইটা বাদ দিয়ে বাকি সব জায়গায় কী করে লাগতে হবে, রোদ লাগাইতে হবে। ঠিক আছে, ট্রিটমেন্ট এইটাই ফটোথেরাপি। দেখা যাবে যে বাচ্চা এর ক্ষেত্রে জানি না হয়, তো আস্তে আস্তে কী হবে, ধীরে ধীরে হুট করে কমে যাবে না, ধীরে ধীরে আপনার আস্তে আস্তে করতে করতে যাইতে যাইতে এরপর হচ্ছে কমে যাবে। যখন ধীরে ধীরে যাবে তখন কমে যাবে। ফটোথেরাপি শিশু হোক মেয়ে হোক, প্রাইভেট পার্টস বাদ ওইটুকু ঢেকে দিতে হবে। হ্যাঁ কোনটা? এইটা নিচে হচ্ছে ভোর থেকে 11টা পর্যন্ত রোদে প্রাইভেট পার্টস এবং আই বাদ যাবে, বাদ। ওইটুকু ঢেকে দিবেন, কাপড় দিয়ে ওইটুকু ঢেকে দিবেন, দেন এগুলো দিবেন। এটা এটা হচ্ছে 30 মিনিট, 25 মিনিট। আর এটা যদি একান্তই দরকার হয়, এখন জন্ডিসের লক্ষণ কি কি দেখলে বুঝবেন যে এটা জন্ডিস হয়েছে? ওই হলুদ টুলুদ হয়ে যাবে, সব কিছু হলুদ আকার ইয়েতে চলে আসবে। ঠিক আছে, আর এর জন্য তাহলে আমাদের কি টেস্ট করতে হবে? সিরাম বিলিরুবিন। প্রাইভেট পার্টস আই মানে চোখ এবং প্রাইভেট পার্টস বাদ দিয়ে, বাচ্চার ছেলে হোক মেয়ে হোক, ওটা বাদ দিয়ে বাকি এরিয়া রোদে লাগাইতে হবে। যদি আপনি এরিয়া লাগান তাই কোনটা? এই দুইটাই মেইন, আরগুলো খুব একটা আপনার ধ্যান দিতে হবে না, আপনি এই দুইটাই বাদ রাখেন। আর বাকি মেনলি চোখ প্রাইভেট পার্টস, আর বাকি সব জায়গায় লাগান, নো প্রবলেম। কোনটা? হ্যাঁ ওগুলো তো ঢেকে দিবেন, চোখ ঢেকে দিতে হবে, প্রাইভেট পার্টস ঢেকে দিতে হবে। পায়ের পাতাও লাগবে না, চোখ আর এই ঢাকলেই হবে, ওই দুইটাই হবে। আর বাকি যদি ঢাকতে মন চাই ঢাকেন। মূল কথা হচ্ছে কি, গায়ে রোদ লাগাইতে হবে ভাই, গায়ে পিঠে আরেকটু পর উল্টাই দিতে পারেন আপনি, 5 মিনিট পরে উল্টাই দিলেন, আবার উল্টাই দিলেন, করে রাখলেন, নাড়াচাড়া করলেন, এরকম করতে পারেন। না ব্লাড গ্রুপিং লাগবে না, ব্লাড গ্রুপিং যদি আগে করা থাকে দরকার নাই, কি হইলে করে দিলাম আর কি। এরপরে আসেন হচ্ছে স্কাল্প এক্সিমা, নবজাতকের মাথায় এক্সিমা। জন্ডিসটা একাই চলে যায়, কিন্তু তাও লাগলে আমরা ফটোথেরাপি দিব। হসপিটালে গেলে ফটোটা আলোর মধ্যে দেয়, যদি ধরেন কোনো এক জায়গায় থাকে যে বাইরে হওয়ার সুযোগ নাই, তাহলে কি করবো, তাই সেম কাজটা লাইটের নিচে করবো। হ্যাঁ লাইটের নিচে করবো, ওই সেম প্রসেসে করে দিব। জন্ডিসটা আপনি চলে যায়, কিন্তু প্যাথোলজিক্যাল বেশি হয় না, বললাম না, ফিজিওলজিক্যাল জন্ডিস মানে হচ্ছে শরীর থেকে উদ্বুদ্ধ, বেশি অনেক বাচ্চাদের আসলে পরে একাই চলে যায়, অনেকে বুঝেও না, বাট বেশি হয়ে গেলে তখন হচ্ছে ফটোথেরাপি দিলে আবার আগের অবস্থায় চলে আসে। দেখেন এই জায়গায় যেগুলো পড়াচ্ছে এগুলো হচ্ছে একটা, এখন সিমটম আসলে দিবেন, জ্বর আসলে জ্বরেরটা, ঠান্ডা পড়েছে ঠান্ডারটা, যেইটা আসবে ওটার সাথে কী হবে, অ্যাড হবে, ওটা অ্যাড করে দিবেন আপনি। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্স, এরকম হবে। এখন যেইটা রোগী তখন বলবেন, এক একজন কেউ জ্বর নিয়ে আসবে, কেউ ঠান্ডা নিয়ে আসবে, ঠিক আছে, কেউ যে পেট কনস্টিপেশন নিয়ে আসবে, তো যখন আসবে সিরিয়াল বাই তারে ওই রিলেটেড অ্যাপ্রোচ করবে, অ্যাড হবে, আর কিছু না থাকলে মাইনাস হবে। এইখানে যে সব পড়াইতেছে এটাই হবে এরকম না, আবার দেখা যাবে যে পড়াইতেছে ওগুলো থেকে কিছু মাইনাস হবে, যদি না থাকে আবার কিছু থাকলে প্লাস হবে। এখন আসেন ইনফ্যান্ট স্ক্যাল্প এক্সিমা মানে বুঝেন তো, যখন একটা চুলকানি সেকেন্ডারি পর্যায়ে ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, মনে রাখবেন বাচ্চাদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই এক্সামাগুলো একবার হলে সেকেন্ডারি ইনফেকশন সহজ ছাড়ে না। আর আমরা এখন যেগুলো দিব সেটা হচ্ছে যে ড্রাগটা দিব সেটা হচ্ছে একটা ড্রাগ হচ্ছে কম্বাইন, মানে হচ্ছে ওই স্টেরয়েডের কম্বাইন। মনে রাখতে হবে স্টেরয়েড যেমন জীবননাশক সেই রকম খারাপ। স্টেরয়েড যদি ফল করে তাহলে পরবর্তীতে কিন্তু কাজ করবে না। মনে রাখতে হবে আমাদের এই ড্রাগ কিন্তু খুবই অল্প, যেগুলো আমরা করি কি যে ফ্লুকোনাজল, ঠিক আছে, ইট্রাকোনাজল, এই জায়গায় কিন্তু ড্রাগ খুব বেশি নাই। তো ড্রাগ যদি আমরা রিকারেন্ট ইউজ করি দেখবেন যে বাংলাদেশের চর্মরোগের অবস্থা সারে না বেশি। কারণ কি, ধরেন একদিন ট্রিটমেন্ট করলো, তারপরে আপনার ইয়েতে গেল, ছেড়ে দিল, ভালো হইলো, এরপর 2 দিন পর দেখলো আবার চলে আসছে, তাইলে কি হবে, তাইলে দেখা যাবে তারা পরবর্তী তখন ওই ড্রাগ ইউজ করতেছে আর সারতেছে না। কারণ কি, ড্রাগ তো ভাই আমার কাছে নাই,
আপনি কী দিয়ে ভালো করেন? সেকেন্ডারি ইনফেকশন মানে প্রথম দিকে ইনফেকশন হওয়ার পরে আস্তে আস্তে পরের দিকে ইনফেকশন আরও বাড়তে থাকে, ঠিক আছে? তো এটা দিতে হবে স্টেরয়েড। আর আমরা যে এইগুলো ইউজ করি, ঠিক আছে, অয়েন্টমেন্টগুলো ইউজ করি, এগুলো সর্বোচ্চ কতদিন ব্যবহার করা যাবে? এনিওয়ান? একটা অয়েন্টমেন্ট খোলার পরে, লোশন একটা খোলার পরে আমরা সর্বোচ্চ কয়দিন ভালোভাবে ইউজ করতে পারবো? এটা কাছাকাছি সর্বোচ্চ 4 সপ্তাহ, সর্বোচ্চ 4 সপ্তাহ। এরপরে এটা কখনোই লাগাবেন না। অনেক আছে 1 বছর আগে রেখে দিচ্ছে, আমার চুলকানি হয়েছে, আবার লাগায়, এর কিন্তু অবস্থা খারাপ হবে, ঠিক আছে? তো এরকম ধরনের না করে। তো 4 উইক্সের উপরে কোনো ধরনের অয়েন্টমেন্টগুলো আপনারা বা যেগুলো লোশন টাইপের জিনিস আছে এগুলো লাগাবেন না, একদমই না। আপনি এটা বলে দেবেন ভাই আপনার যদি লাগে 2 মাস 1 বছর, তাহলে আপনি এরকম করে দিবেন, তাইলে হচ্ছে আর এই 4 উইক্সের মধ্যে ওটা ফলাই দিয়ে যদি থাকেও নতুন একটা কী করবেন, নিয়ে আসবেন। এটা হচ্ছে স্টেরয়েডগুলোর কম্বিনেশন, ঠিক আছে? কোনটা? না 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 না, কিসের জন্য? একবার জন্য স্যার 9000 টাকা। ঠিক আছে। স্টেরয়েডগুলো কিন্তু খারাপ। আমি বললাম যে স্টেরয়েড যদি দেন, এই যে ক্লোবেস্টাসল যেটার মধ্যে আছে ওই যে আমার একটু ওই লেভেল, ওটা একটু দিলে ভালো হয়। এটা কি স্যার 9000 টাকা একবার জন্য? হ্যাঁ, স্ক্যাল্প এক্সিমার জন্য আমরা এটা দিব। দেখেন আমি বলি স্টেরয়েডের ক্ষেত্রে যদি একবার ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো, এটা অ্যাভয়েড করে যাইতে হবে এগুলো, ঠিক আছে? যদি দেখে যে অবস্থা না। আর এক্সিমা বুঝবেন তো, যে হলে মাথায় কি হলুদ বর্ণের গোবরের মতো দেখতে আস্তরণ পরা যাবে, আস্তরণ পড়বে, চুলকাইলে কষ্ট বের হবে, ইটি হবে, ঠিক আছে? বাচ্চা কিন্তু বলতে পারবে না, কিন্তু কি করবে, চিল্লাপাল্লা করবে, কান্নাকাটি করবে, বাচ্চাদের ক্ষেত্রে ঝামেলা। কোনটা? কোথায় কি লেখা? কি ক্যাটেল? ক্যাটেল ক্রাব হচ্ছে পোস্ট পড়ছে এরকম হুঙ্গার মতো আস্তে আস্তে জায়গায় পড়ে যাবে। মাথায় হইতে পারে, এতে হইতে পারে, জেনিটাল এরিয়াতে হইতে পারে, এরকমই হইতে পারে। না, অনেক জায়গায় হইতে পারে, শরীরেতে কোনো জায়গায় হইতে পারে। একদিন একই চুলকাবে, কষ যেটা বলি বাংলায়, কষ বাইর হবে, এই জিনিসপত্র বাইর টাইর হবে, এগুলা হচ্ছে এই কাজ, ঠিক আছে? দেখেন এই জায়গায় লেখা আছে 2 বার থেকে 2 বার লেখা আছে, মোটামুটি আমরা 1 বার ইউজ করি। যদি অল্প থাকে বেশি দেওয়া যাবে না, কারণ স্টেরয়েড আছে ভাই, ঠিক আছে? স্টেরয়েডের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সারা জীবন পড়ে আছে স্টেরয়েড একবার আমার উপর। হ্যাঁ, এটা ক্রিম, ডার্মাক্স ক্রিম, এটা যেটা বললাম এটা অয়েন্টমেন্ট, ঠিক আছে। হয়েছে? এটা 7 থেকে 10 দিন টোটালি আমরা হচ্ছে আমরা 2 সপ্তাহ চালাইতে পারি। হয়তো একবেলা যদি করে দেই, একবার করে দেই, তাহলে 2 উইক্স ই করে দিতে পারি। ওটা ইয়ের উপর, মানে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে তার উপর। এখন আসেন কোনটা? হ্যাঁ, ক্লোবেস্টাসল হচ্ছে আপনার ওটার সাথে কম্বাইনেশন, স্টেরয়েড কম্বাইনেশন, এটা থাকবে আর কি এটার মধ্যে। ওটার সাথে এটাও দিতে হবে? না, এটার মধ্যেই আছে ভাই, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। না, লেখার দরকার নেই। এখন আসেন নিউট্রাল সিজার, এই জিনিসটা কোনটা? আরে না, স্কেল ওইটা যেটা বলছেন ওটার নাম কি, ওটা বলেন তো অনেকে। উনি যেটা বললো যে ছোটো ছোটো গোটার মতো হাতে, এই জিনিসটা কি? প্রথম কথা আইডেন্টিফাই করতে হবে কিন্তু ভাই, আপনার ট্রিটমেন্ট জানতেছেন এই জায়গায়, কারণ আপনি জানেন না এই জিনিসটা কি। আমি এরকম অনেক হয়, আমার যে ইনস্টিটিউশন আছে ওই জায়গায় এরকম স্টুডেন্ট সব ক্লাস টাস করার পর, করার পর আশা বলে যে এইটা তো বুঝতেছে, সে সব ট্রিটমেন্ট পারে, এক্সামের ট্রিটমেন্ট পারে, স্কোয়াসের ট্রিটমেন্ট পারে, কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছে না জিনিসটা কি। আপনি যে বললাম গোটা হয় হাতের মতো,
ইয়ের মধ্যে পানি বের হয় পানি বের হয়, এটা scabies। ওটা কি ওটা যদি বলবো স্ক্যাবিস, এটা স্ক্যাবিস। আর এক্সামা হচ্ছে কষের মতো ভাই, কষ বের হবে, আটা আটার মতো হবে। এর মধ্যে কি চুলকানি হয়? কোনটা? এই যে পানি এক্সামা, হ্যাঁ অবশ্যই এক্সামা চুলকাবে না। এক্সাম হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন, আগে চুলকানি ছিল, ওইটা ট্রিটমেন্ট না করার কারণে আরো বাড়ছে। চুলকায় না, আমার বাচ্চারা আছে তো এই জন্য চুলকায় না, তো দেখতে হবে তাইলে। পানি পানি গোটা হয় আবার এই সিস্টেম মতো কি আবার গেলে যে হয় কিন্তু এটা হাতে কিছু করে না কিন্তু ধরতে দেয় না। ধরতে না, ব্যথা করে, বড় শক্ত গোটা নাকি? না না একদম নরম। ওটা যে ছবি তোলা আছে ভাই, এগুলো দেখতে হবে, কারণ স্কিনে 3000 ডিজিজ আছে, সবগুলো দেখতে একই রকম। স্কিন ডিল করা সবচাইতে টাফ জিনিস, ঠিক আছে? একই দেখা যায়, একই একরকম, স্ক্যাবিস একরকম, এক্সামা, ফ্লুরিডের সব কিছু একরকম দেখা যাবে। এরপর আসেন নিউনাটাল সিজার, এটা হচ্ছে নবজাতকের খিঁচুনি। এখন মনে রাখতে হবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রাথমিকভাবে এটা হসপিটাল ট্রিটমেন্ট হইলেও আমরা যেন ফার্মেসি থেকে একটা দিয়ে এটাকে রেফার করতে পারে, ওইটা একটা প্রসিডিওর আমাদেরকে শিখতে হবে, যেটা খুবই জরুরি, ঠিক আছে? এই জায়গায় যে জিনিসটা আমাদের সবচেয়ে লাগে সেটা হচ্ছে, আচ্ছা আগে এটা পড়াই। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখেন, খিঁচুনির কারণে কি হয়? ব্রেন ডিসফাংশন হইতে পারে, মেনিনজাইটিস হইতে পারে। মেনিনজাইটিস কোথায় হয়? এনিওয়ান? ব্রেনে ব্রেনে কোথায় হয়? ব্রেনে তো বুঝলাম হয়। মেনিনজাইটিসে দেখতে পাচ্ছি। মেনিনজাইটিস বলতে তো ওটার নাম মেনিনজেস, ঠিক আছে? তো এটা হচ্ছে কোথায়? মেনিনজেস হইতেছে, ওকে? তা মেনিনজেস হইলে মেনিনজেসের প্রধান করে মেনিনজাইটিস হয়। মেনিনজাইটিস হলে কি হয়? বাচ্চাদের কি একটা সমস্যা হবে, জটিল সমস্যা, যেটার কারণে বুঝতে পারছি এটা মেনিনজাইটিস হয়েছে। এনিওয়ান? জিনিস তো পড়াইছে মনে হয় আপনাদের আগে। না, যদি সমস্যা হয়। মানে মারা যেতে পারে। হ্যাঁ অবশ্যই কনফার্মেট হবো, আমরা তো টেস্ট করার সুযোগ নাই। তো মেনিনজাইটিস হয়েছে কি না, এটা তো হসপিটালাইজ ট্রিটমেন্টের ব্যাপার। তাই আমি বুঝবো কীভাবে যে মেনিনজাইটিস হয়েছে? মানে আপনার কাছে আসলে আপনি বুঝলেন, তাহলে আপনি ওই কোনো রেফার করতে পারবেন। তো কীভাবে বুঝবো যে একজন লোকের মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে? কীভাবে বোঝা যাবে? মনে রাখতে হবে তার যে ঘাড় আছে, মুভমেন্ট। যদি কারো মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে যায়, আপনার অনেক মেনিনজাইটিস বলি কিন্তু বুঝতে পারি না, বা ইয়েতে আসলে আমরা খিচুড়ির সাথে গোলাকাল ফেলায়, এর জন্য ঝামেলা হয় এটার ক্ষেত্রে। এর জন্য বলা মেনিনজাইটিস হইলে ঘাড় যেটা আছে এটা মুভমেন্ট করাইতে আমরা পারবো না, ঠিক আছে? মুভমেন্টটা অফ থাকবে, ঠিক আছে? যখন ই করবে বাচ্চা যদি বলি এরকম ই করে, বাচ্চা চিল্লায় পাল্লায় উঠবে, বা একটু বড় হইলেও যদি হয়, বা আমরা বড় যারা আছি তারাও আছি, আমরা ঘাড় ডান বাম করতে হবে, যে রিফ্লেক্স আছে এই জিনিসগুলো হবে না, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে যে এপিলেপসি বা ডিগ্রি করতে আমরা জানি। এখন আসেন পরীক্ষা নিরীক্ষা, মনে রাখতে হবে পরীক্ষা করতে হবে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে যে ব্লাডের ঠিক আছে কিনা। সিএসএফ, সিএসএফ মানে কি? সিএসএফ সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। মাথা যেটা আছে, আমাদের মাথা কি এমনি জোড়া লাগানো আছে? মাথার সাথে একটু বলেন তো দেখি। জোড়া লাগানো হইছে স্যার। জোড়া লাগানো আছে? চামড়া দিয়ে না, আটকানো, জোড়া লাগানো নেই। চামড়া দিয়ে আটকানো। চামড়া দিয়ে আটকানো, আচ্ছা এক মিনিট। স্যার হাতি দিয়ে আটকানো। আপনার মাথায় এখন 1.5 কেজির একটা ইট দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এখন সারা 24 ঘন্টা হাঁটবেন বা সারাদিন ঘুরে ফিরবেন, কিরকম লাগবে? ভাই এই যে মাথা ব্যথা হয়ে যাবে। মাথায় ব্যথা হয়ে যাবে। তাইলে ব্রেনের ওজন কতটুকু? 2.5 কেজি। 1.5 কেজি থেকে শুরু। তাইলে আপনি চিন্তা করেন, তাহলে এটা মাথাটা কিভাবে আমার ব্রেনের মধ্যে আছে, এই 2.5 কেজি। ঠিক আছে? 1.5 কেজি থেকে শুরু হয়, ঠিক আছে? 2.5 কেজি পর্যন্ত, দেখছেন? ঠিক আছে? আমার ঠিক আছে কিনা 2.5 কেজি মতো যায়। আচ্ছা, ঠিক আছে, মিনিমাম 1.5 কেজি হবে। স্যার সে ছোটদের যারা অ্যাডাল্ট কোনটা? অ্যাডাল্টের ক্ষেত্রেই 1.5 কেজি থেকে 2.5 কেজির মধ্যে হবে, আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? 500 মিলিগ্রাম থেকে শুরু, বাচ্চাদের আরও কম হবে, অর্ধেক 1/2 কেজি হবে, এরকম হবে, আস্তে আস্তে বাড়বে। আচ্ছা আসেন, তো মেনিনজেসটা হচ্ছে কি আছে, ব্রেন যেটা আছে, ব্রেন মেনিনজেসের মাঝখানে আমাদের ফ্লুইড দিয়ে ভাসানো অবস্থায় আছে, এই কারণে আমরা ঘাড় নাড়াইলে ই করলে বুঝতে পারি না, ঠিক আছে? মেনিনজেসের মধ্যে পর্দার মধ্যে ফ্লুইড, এই ফ্লুইডটারে বলে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এই ফ্লুইডটা নিয়ে টেস্ট করা হয়, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এটা যদি টেস্ট করি কি পাওয়া যাবে স্যার? কোনটা? এটা যদি পাস করি তাহলে এই জায়গায় প্রোটিন আছে, ক্যালোরি আছে, এই জিনিসগুলো ফল করে যাবে, ঠিক আছে? এই জায়গায় জীবাণু যেটা আছে, সিএফ স্টাডি করলে, সিএফ স্টাডি বলি আমরা, এটা স্টাডি করলে নিয়ে এখান থেকে নিয়ে বা এর থেকে নিয়ে এই যে এটা কি বলে স্পাইনাল কর্ডের মধ্যে সিএসএফ স্টাডি করা যায়, পাঞ্চ করে নিয়ে আসা যায়। নিয়ে আসা করলে জীবাণু আছে কি না, যেগুলো মেনিনজাইটিস করে আর কি, জীবাণু ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো, এই জিনিসগুলো ওখানে পজিটিভ আসবে। এই পরীক্ষাগুলি সিরিঞ্জেস টেস্ট করার জন্য। হ্যাঁ মানে এই জিনিসগুলো হলে এটা আসবে, মানে যাতে আমরা এখন তো প্রথমে খিচুনির সাথে মিলাই না ফেলি,
মেনিনজাইটিস হবে, যে জিনিসগুলো কী বলছে ব্রেন ডিসফাংশন, ব্রেনের হয়তো মুখে একদিকে হয়ে যাবে, ঠিক আছে, বাঁকা হয়ে যাবে বা হইতে থাকবে। আর তারপর হচ্ছে মেনিনজাইটিস হবে। মেনিনজাইটিস মানে কি, যেটা আমি আপনাকে কনফার্ম বললাম, আর বাচ্চা ঘুরে যাবে, বাচ্চারে ধরলেই বাচ্চা চিৎকার দিয়ে উঠবে, এইটা হবে। আর সিটি স্ক্যানের মধ্যে কি দেখা যায়? সিটি স্ক্যানের মধ্যে দেখবো ব্রেন পজিশন, ভলিউম, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে টিউমার যদি থেকে থাকে, যদি খেয়ে থাকে, তাহলে ঘন ঘন এটা আসবে। ঠিক আছে, এখন তখন খিচুনি ওঠাতে অনেকগুলো কারণ আমরা পড়তেছি। আমি সিটি স্ক্যান করতে ব্রেন টিউমার যদি হয়ে থাকে, ঠিক আছে, বা দেখা যায় পিটিউটারি গ্ল্যান্ডে কোনো টিউমার আছে, তাইলেও আমাদেরকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। সিটি স্ক্যান করলে আমরা একটা ধারণা পাই যাবো। আরেকটা টেস্ট হচ্ছে ইইজি। ইজিটা কি? ইজি আসলে কি এটা আমি জানি না, ইজি কিসের টেস্ট, আই ডোন্ট নো। এটা স্যার আমার ডাক্তারই দেয় আসলে। কোনটা এই ইজি টেস্ট আমার বাচ্চারা দিছে। ইজি টেস্ট? ছিলাম না, কারণ আমি জান বুঝতে পারছিলাম আমি জ্বর থেকে কি জানি ইজি টেস্ট বলতে পারলাম না, কিসের টেস্ট আসলে। ব্লাড নিছিল নাকি? ইয়ে টেস্ট আমি এর আগে দেখি নাই। আমরা তিনটাই করে সিএসএফ করলে সব পাওয়া যায়। ইলেকট্রো বুঝলাম না। দেখেন তো কি ইজি হবে কিছু একটা। এটা করলে তো খুব একটাই ভাবে তাহলে ইলেকট্রো করে পাওয়া যাবে না, মূল কাজ করতে হবে, মানে সিএসএফ করতে হবে। ইলেকট্রোএনসেফালোগ্রাম, মানে হচ্ছে এনসেফালোগ্রাম করলে মানে এনসেফালোপ্যাথি আছে কিনা এটা দেখবে তাইলে। মেডিকেল পরীক্ষা যা মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করতে হয়। এনসেফালোপ্যাথি দেখবে, ব্রেনের ডিসফাংশন যে প্রথমে বলা হয়েছে ওই এনসেফালোপ্যাথি, ওটা হয়েছে, মানে হচ্ছে ইসি বলছে এনসেফালোপ্যাথি। এনসেফালো মানে হচ্ছে ব্রেন ঠিক মতো কাজ করতেছে কিনা ওই জিনিসটা দেবে। মানুষ অনেক সময় উদ্ভব আচরণ করে না, কথাবার্তা বলে না, ওটা হচ্ছে যে এনসেফালোতে ওই কাজগুলো হবে ওই জিনিস দেখবে। ইজি মিগ্রিউ ঘুমের ব্যাধি এবং মস্তিষ্কের টিউমার সহ বেশ কয়েকটি অবস্থা করতে সাহায্য করে। এই ইজি দিয়ে হচ্ছে আপনার ওই যে বললাম না, এই যে মানুষজন আবুল তাবুল বকে, লিভার তাদের সিরোসিস হয়, এদেরকে দেখা যাচ্ছে এই দিতে পারে অনেক সময়। এনসেফালোপ্যাথি টেস্টগুলো বলে আর কি, এটা হচ্ছে ব্রেনের ডিসফাংশন আছে কিনা ওটা দেখবে আপনার, কথাবার্তা ঠিক আছে না, আপনি ঠিক আছেন কিনা, এই জিনিসপত্র। এটার ক্ষেত্রে আমরা সিএসএফ স্টাডি মূল, সিএসএফ বলেন, তারপরে ইজি বলেন, ব্রেন সিটি বলেন, আমাদের মোটামুটি সিএসএফ নিলেই আমরা এই সিজারটা করতে পারবো। এখন আসেন দেখেন হচ্ছে ডায়াজিপাম। এই ক্ষেত্রে ডায়াজিপাম বাজার আমাদের এই জায়গায় পাওয়া যাবে হচ্ছে সেডিল নামে আছে, ঠিক আছে। আমাদের এই জায়গায় মনে রাখতে হবে যে ডায়াজিপাম আমাদেরকে প্রোভাইড করতে হবে, প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ইউজ করতে হবে ডায়াজিপাম। এখন এটার হিসাব কিরকম করে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আসেন ওজন গুণন 0.1 মিলি, ওজন গুণন 0.1 মিলি। এখন দেখেন বই আছে পায়ুপথে, শিরাপথে দেওয়া যায় না, বলেন তো দেখি। আমরা শিরাপথে ডায়াজিপাম দেয় কিনা? ঠিক আছে, বাচ্চাদেরকে দেওয়া যাবে না রিস্ক হয়ে যাবে? চিন্তা করে একটু বলেন। বাচ্চাদের জন্য বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যাবে, কিন্তু আমরা প্রথম চুজ রুট কোনটা চুজ করব? চুজ রুট হবে আমাদের পায়ুপথে। হ্যাঁ, ইঞ্জেকশন এটা ফালাই দিয়ে দিয়ে আমরা ভিতরেই করে দিই, ঠিক আছে। তো সেডিল দিব আমরা ওজন, ধরেন এখন একটা গাণিতিক হিসাব দিই তাইলে। আচ্ছা এখন বুঝতেছেন ওজন তাইলে 0.1 মিলি পার কেজি পায়ুপথে, তাইলে এখন ধরেন আমরা 10 কেজি বাচ্চার একটা ওজন হিসাব করি, তো ধরেন আমাদের বাচ্চার ওজন কত? 10 কেজি, ঠিক আছে। তাহলে 10 কেজি হইলো, তাহলে হচ্ছে 10 কেজি হচ্ছে 1 মিলি, 0.1 থেকে গুণ করি 10, তাহলে কত আসতেছে? খেয়াল করে, তাহলে 1 মিলি ml আসতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটা কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, বুঝছেন? ডাইরেক্ট মানে কি, ডায়াজিপাম নিলাম দিয়ে দিলাম হবে, সাথে ডিস্টিলেট ওয়াটার দিতে হবে, ডিস্টিল ওয়াটার।
আপনি বাদ করেন কি হবে আর সকালে এখানে দেখেন যতটুকু আছে তার দ্বিগুণ অথবা আড়াই গুণ পর্যন্ত ডিস্টিল ওয়াটার আমরা এই জায়গায় দিব। যারা এসব দিতে তাইলে হচ্ছে 1 ml আছে, তাইলে দ্বিগুণ হলে কত হয় আমার 2 ml। ওকে, 2 ml দিয়ে এইটা পায়ুপথে দিতে হবে। ঠিক আছে, খিঁচুনি কমে যাবে, এরপর এটাকে আমাকে হসপিটালে রেফার করে দিতে হবে। এটা হচ্ছে পায়ুপথের হিসাব। আর ইন্ট্রাভেনাস ভেনাস বলতেছিলাম, তাহলে ইন্ট্রাভেনাস কতটুকু দিতে পারি মনে রাখতে হবে, এইটার অর্ধেক হবে। হ্যাঁ, ইন্টারভেনশন সেটা এটা হচ্ছে বুঝছেন। আবার সবাই একটু খেয়াল করেন, 6 বছরের নিচের কথা কিন্তু বলতেছি, বুঝছেন। 6 আমি এখন যেখানে আছি এইটা 6 বছরের নিচের হিসাব, উপরে যাইতেছি না। তো নিচের খিচুনি বছর বছর খিচুনি আসতে পারে না, আসতে পারে, তাই হচ্ছে ডায়াজিপাম বা সেডিল নাম। 5 বছরের নিচে তাহলে কী হিসাব দিচ্ছে, ওজন ইন্টু 0.1 মিলি পার কেজিতে দিচ্ছি। তাহলে আমরা একটা গড় হিসাব করলাম যে 10 কেজি বাচ্চার ওজন 0.1 দিয়ে করলে হচ্ছে 1 ml আসতেছে, তাহলে 1 ml সেডিল। এটা কি আমার গুল পাকেন না, সেডিল দিছি। এরপরে ডিস্টিল ওয়াটার আমি একটাকে বলছি যতটুকু দিব তার 2 থেকে আড়াই গুণ, তাইলে 1 এর ডাবল কত 2, আর 2 না হলে জায়গায় 2 এর পরিবর্তে আমি বলছি আড়াই, তাহলে 2.5 ml। ওকে, এইটা পায়ুপথে আমি দিয়ে দিব। অনেকে আবার ওই ইনজেক্টের দিয়ে দিয়েন না, আবার ওটা খুইলা তারপরে দিন, ভাঙে বুঝাই দিতে হবে সবাই, ইনজেকশন খুলে দিতে হবে। হ্যাঁ, আবার সুই দিয়ে করেন না, এরকম লোকজন আবার আছে, পাওয়া যায় লোকজন। ঠিক আছে, তো এটা খুলে তারপরে এটাকে দিতে হবে। এখন এটা আমি বললাম কি পায়ুপথে, আমি বলছি যে পায়ুপথে দেওয়াটা কি সেফ 10 কেজি বাচ্চাদের হিসাব এটা হিসাব। আপনার এখন বাচ্চা যতটুকু হবে আইডি করে হিসাব নিয়ে নেবেন। ঠিক আছে, লেখেন, যদি লেখা না থাকে জিনিসটা লেখেন, না বুঝলে জিনিসটা আবার বোঝাই দেবেন। এটা অনেকে মনে না রাখতে পারে, আপনি বুঝতে পারেন, বাকিটা না বুঝতে পারেন। ডিস্টিল ওয়াটার কি নরমাল পানি? ডিস্টিল ওয়াটার আছে না, ইয়েতে আছে নর্মাল পানি কি, ঠিক আছে। ডিস্টিল ওয়াটার, স্পার্কিং ড্রপ, ডিস্টিল ওয়াটার এই পাওয়া যায়। হ্যাঁ, শিরাপথে দেখেন, আমরা শিরাপথে যাব না, এটা হচ্ছে আমাদের ফার্মেসির চেম্বার। বাট আমাদের জেনে রাখতে হবে কতটুকু হবে। এটা হচ্ছে 0.25 mg পার কেজি। ঠিক আছে, এটা জেনে রাখেন, বা এইটার অর্ধেক। এইটা হইতেছে কিন্তু আমার 6 বছরের নিচের বাচ্চা। ঠিক আছে, এটা হচ্ছে 6 বছরের নিচের যে বাচ্চা আছে তার ক্ষেত্রে প্রোটোকল এইটা। এরপর আমরা একটু বড়তে যাবো। হ্যাঁ, লেকশন সবার লেখা হয়েছে। কোনটা দেখেন, 0.1 থেকে 0.3 পর্যন্ত আপনার যাইতে পারবেন। এখন দেখেন, পেশেন্টের কন্ডিশনের উপর ভেরি করে অনেক কিছু। এই জায়গায় বই যেগুলো আছে, এই যেগুলো আছে, এই জায়গার এইগুলাতে এরকমই হবে, এরকম কোনোই নাই। আমরা বাড়াই দেই, আবার 0.1 এর সাথে আমরা কমেও যাই, কমেও যাই। এখন হিসাব করেন আপনার কাছে, ঠিক আছে, এই হিসাব করে নিতে হবে আপনার বাচ্চার সাথে। 10 কেজি হলে 1 ml চিনি আর 2 ml হইতেছে ডিস্টিল ওয়াটার মিশাইয়া করে দিতে হবে। ঠিক আছে, 0.25 ml এর সাথে কি আমার ডিস্টিল ওয়াটার ইউজ করব না? কোনটা এটার সাথে ইন্ট্রাভেনাস দিলে হ্যাঁ অবশ্যই সেম ক্যাটাগরিতে যাবে, সেম। এটাই আছে, শুধু ডোজটা কি হবে, এইটা হবে। হয়েছে সবার এইটুকু? এখন আমরা বড় ইয়েতে চলে যাব। আরেকটা জিনিস আছে, হ্যাঁ, ওরাল আছে কোনটা? ওটা যাচ্ছি তো, অপেক্ষা করেন, ওটা আসতেছে। 6 ওটা এটা গেল কাদের, 6 এতে গেল, এখন 6 বছরের উপরে। হ্যাঁ,
ট্যাব সেডিল আগেরটাই সেম, ওটা হচ্ছে ট্যাবলেট হবে। একটা ট্যাব আমরা ওটা ভেঙ্গা 3 বার দিব, এবং কয়দিন দিব? 2 দিন দিব। একটা ভেঙে অর্ধেক, একটা ভেঙে একটারে 3 ভাগে দিব। একটা 3 ভাগ। হ্যাঁ, একটাই 3 ভাগ, একটারে 3 ভাগ করতে হবে। সেফ। আমার আর যদি বাচ্চা বেশি হেলদি হয়, ভালো হয়, তাহলে আমরা একটাকে ভেঙে হাফ হাফ করে দিতে পারি। হুম যে আমার বাচ্চা হয়েছিল, হুম। আমার ওটা হাফ করে দিছিল আমি তো বললাম এটা হচ্ছে স্টার্টিং ডোজ, আপনাকে একটা 3 ভাগ করে দিতে হবে। আর যে বাচ্চা সুস্থ হয়, ভালো হয়, তাহলে হাফ হাফ করে 2 বার দিব, 3 বার দিব। 3 বার দিতে পারবে না। কিন্তু স্যার এই কয়বার খাবে? কয়বার? ট্যাবলেটই দিছিল, বাচ্চাকে গুলায় ট্যাবলেট ট্যাবলেট দিছিল? ট্যাবলেট দেওয়ার থেকে ওইটা দিতে হবে। একটা ট্যাবলেট ভেঙে 3 ভাগ করলাম, হ্যাঁ। দিনে কয়বার খাবে? এটা কয়বার লিখছি? 3 বারই খাবে, হাফ হাফ হাফ। 3 বেলা। ঠিক আছে, এই জায়গায় আপনি হাফ মানে কয়টা? 1.5 ট্যাবলেট হয়। ঠিক আছে, বা একটা, আমি জায়গায় বলছি একটা ট্যাবলেট 3 ভাগ করে দিবেন। হ্যাঁ বলেন। একটা ট্যাবলেটে 3 ভাগ করব, হ্যাঁ। একদিনে খাবে? একদিনেই খাবে। ওই যে 2 দিন 2 দিন 3 দিন 3 দিন 2 দিন 3 দিন 1 2 3 হাফ হাফ হাফ। আপের কথা বলতেছেন। হুম। আমি একটা ট্যাবলেটে 3 ভাগ করব। আপনি এই জায়গায় লেখা দেখতেছেন 2 দিন আছে, তাইলে এই জায়গায় হাফ হাফ হাফ। কয় বেলার ডোজ? 3 বেলা ডোজ। 3 বেলা তো 3 বেলা সিম্পল জিনিস। 3 বেলা 3 বেলায় লিখতাম। আমি যদি এরকম দিতাম 0, তাহলে মাঝখানে বাদ 3 টাইমস। স্যার তার 2 দিন কিভাবে হবে? হাফ হাফ করে 3 বেলা। কোনটা? এই ট্যাবলেটটা। আপনি একটা ট্যাবলেট একদিন দিবেন, আর একটা ট্যাবলেট আরেকদিন দিবেন। ট্যাবলেট তো 2টা হবে। হিসাব বুঝছেন? মানে হচ্ছে, আর যদি বাচ্চা একটু হেলদি হয়, বড়, আমি যেটা বললাম, তাহলে আপনি 1.5 ট্যাবলেটও দিতে পারেন। ঠিক আছে, ভালো হয়। কারণ বাচ্চার যেহেতু আছে, এটাতে অনেকে হচ্ছে 2 বেলা দেয়। 2 বেলা যেতে একটু 3 দিন স্যার কমায়া দেওয়া ভালো, কমায়া দেওয়া এই ডোজে দেওয়াটা ভালো, তাইলে আস্তে আস্তে কমে যাবে। কারণ বাচ্চারা যখন আমি ডোজ দিব, ডোজটা নিতে পারবো, কারণ ডায়াবেটিস সাইড ইফেক্টগুলো আছে। ঠিক আছে, তো বাচ্চাকে যখন আমি একটু কমাই দিব, কষ্ট করে একটু ভাঙতে হবে, ভাঙা দিব। ঠিক আছে, আর যদি হেলদি হয়, তাহলে হচ্ছে আমি হাফ 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 করে 3 বার করে দিয়ে তাও 2 দিন দিতে পারি। আর হেলদি না হইলে? হেলদি না হইলে? কি? স্বাস্থ্যবান না হইলে? তাইলে হচ্ছে হাফ হাফ করে একদিনে 3টা দিবেন ভাঙ্গা। একদিনে 3। স্যার পরের আগের একটা কোশ্চেন আর হেলদি হইলে 1টা দিব স্যার। 3 বার। 3 2 বার দিন। 2 দিন। বলেন। আগের একটা কোশ্চেন আছে যে আমি যে ওই সিডিতে যে বায়োডোজ দিলাম, এটা কয়বার ডোজ দেব? কোনটা? এটা আমি একবারই দিয়ে এটা রেফার করে দিব, এর পরবর্তীতে আমার হাতে কিছু করার নেই। এটা দিয়ে আপনাকে হসপিটাল ম্যানেজমেন্ট করতে হবে, কারণ এটা খুব রিস্কি জিনিস। কনভালশন থেকে মেনিনজাইটিস হয়ে টয়ে অনেক কিছু হয়ে যাবে, খুব ঝামেলা। আচ্ছা তাহলে আমি এটা দিয়ে রেফার করে দিয়ে রেফার করে দিতে হবে। দিই। এটা এই ঝামেলা। কেস যে আছে এটা এইটার গায়ে হাতি ধরা, প্রথমে বুঝতে হবে যেটা কিছু নেই কিনা, হইলে এটা দিয়ে, যে এখন প্রাথমিক কাজ শেষ, আমরা দিয়ে দিছি, এখন বাচ্চাকে হসপিটালাইজ করে। কারণ এখান থেকে বাচ্চার ব্রেন হয়ে শকে চলে যায়, কিছু না হবে শক। ঠিক আছে, জ্বরের কারণে যদি কিছু হয় সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট করা যাবে। জ্বরের ক্ষেত্রে জ্বরের কাজ করবেন। ঠিক আছে, নাপা প্যারাসিটামল দিয়ে দিবেন, ঠান্ডাটা দিয়ে দিবেন, যা আসবে, যে ট্রিটমেন্ট আসবে এটা। মানে আমি নিজেই বুঝতে পারবো এটা যে এটা আপনার সেরুলার স্পাইনাল ইনফেকশন না করছে কিনা। ওই যে আমি বললাম, এটা দেখতে হবে, দেখতে হবে, এই জিনিসটা আপনার মোটামুটি বুঝতে হবে। তা এক্স্যাক্টলি করতে আমার সিএসএফটা নিতে হবে, কিছু নিতে হবে না, সিএসএফ আমার দেখতে হবে, ওটাই মূল। ঠিক আছে, আরও যেটা পড়বে ইজি, ওটাতে এনসেফালোপ্যাথি দেখবে, ব্রেনের টিউমার আছে কিনা, ব্রেনের ফাংশন করে। আমাদের বাচ্চার ক্ষেত্রে অনেক থাকে হচ্ছে যে অ্যাবনর্মাল বাচ্চা, যেটা স্পেশাল চাইল্ড, এদের ক্ষেত্রে এরকম হইলে হইতে পারে ঝামেলা। আসেন, নিউমোনিয়াতে আমরা পরে যাচ্ছি, এরপর আসলে হচ্ছে ডিসপেপসিয়া এবং কলাইটিস। আমরা এগুলো শেষ করি। কিছুদিন জ্বর, এটা থেকে এটা দিবেন না স্যার? এই যে হ্যাঁ বলেন। এটাতে তো অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক কাভারেজ লাগবে না, এটা তো কোনো অ্যান্টিবায়োটিক কাভারেজ না। অ্যান্টিবায়োটিক আমরা কেন দিই? আমরা আসলে দিই অ্যান্টিবায়োটিক যে এমনি দেব, অ্যান্টিবায়োটিক ইনফ্লামেশনগুলো রোধ করে। আমরা শুধু অ্যান্টিবায়োটিকগুলো দাগাই, শুধু, বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কোনো রোলই নাই। যদি সিবিসিতে আমি দেখলাম ইএসআর হাই আছে, কোনটা? আমি তো অ্যান্টিবায়োটিক লাগবে, মানে যে ডাব্লিউবিসি আপনার হাই আছে। ডাব্লিউবিসি হাই আছে, থাকতে পারে, এটা হলে তো এটা ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন না, এটা লিগালি আপনি পারেন না। আমাদের কাজ কি? আমাদের হচ্ছে প্রাথমিক চিকিৎসা যতটুকু কথা ফার্মেসি ম্যানেজমেন্ট ওটুকু আমরা করে দিব। আমি যখন সেফটা একজন আমি দিতে যাই, তাহলে যে বাকি কমপ্লিকেশন হ্যাফেজার্টগুলো হবে, দেন এগুলো তো সামলাইতে হবে, হসপিটালে সামলাইতে হবে।
সামলানো যাবে না, যাবে পরে কিছু হয়ে গেলে দেখেন সিজার এক হসপিটালে অনেকগুলো হবে, কিন্তু ধরেন ওই যে একজনই সার্জন, একজনই অ্যানেস্থেসিওলজিস্ট, তাহলে যার যাবে তার পুরোটাই যাবে। অনেক সময় হয় ফেল করে না, একজনই মরে, যার যাবে তার সম্পূর্ণটা শেষ। নিজেদের আয়ত্তের মধ্যে থেকে যতটুকু করা যাবে আর কি। আসেন ডিসপেপসিয়া অ্যান্ড কোলাইটিস। কোলাইটিস মানে হচ্ছে বদহজম, গ্যাস এবং পেট ব্যথা, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা হচ্ছে এই দুইটা জিনিস এই জায়গায় আমার কিছু লেখা আছে, বাট আমরা আমাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস চেষ্টা করব, যে সেটা হচ্ছে কি আমরা সরি এটা মুছতেছি কে ডিউটি আছে। হ্যাঁ এটা আসতেছি। মাত্র সেভ করে দিয়েছি মাত্র বলছি দেখেন অ্যান্টাসিড সিরাপ, পেনিড্রিন আর হচ্ছে অমিডন বা ডমপেরিডন আর কি। 10 ফুটা স্যার? হ্যাঁ 10 ফোঁটা। একটা সিস্টেম কয় চামচ লাগে? কোনটা? হাফ চামচ, হাফ চামচ 3 বার। ডিসপেপসিয়া জিনিসটাকে বুঝতে হবে আপনার। ডিসপেপসিয়া মানে কি? বদ হজম, ঠিক আছে। আর কোলাইটিস হচ্ছে গিয়া পেট ব্যথা টাইপের, ঠিক আছে। পেট ব্যথা, ক্র্যাম্পিং মানে হচ্ছে মোচড় দিবে। বাচ্চা কিন্তু আপনারা বলতে পারবে না কীভাবে হবে। মাঝে মাঝে বাচ্চার মুখের দিকে যদি শুনি বাজে একটা স্মেল আসবে, ঠিক আছে। আর বাচ্চার কোনো কষ্ট পাওয়া যাবে না, বাচ্চা এমনিই কান্নাকাটি করবে, কোনো অসুবিধা নেই। ভালো বাচ্চা ভালো, কিন্তু কান্নাকাটি করবে, কোনো কজ নাই, উইদাউট কজ। তখন আমাকে ডিসপেপসিয়া এবং কোলাইটিসের ট্রিটমেন্ট একটু দিয়ে দেখতে হবে যে কী অবস্থা। 10 ফোঁটা। আর 5 থেকে 10 mg ওই পার কেজিতে। হ্যাঁ ওটা দেওয়া আছে। তারপরও আমরা অমিডন ইউজ করতে পারি, অ্যান্টাসিড সিরাপ আছে। আমরা প্রথমে অ্যান্টাসিড সিরাপ ইউজ করবো, রেনিটেডিন আছে, অমিডন আছে, 3টা ইউজ করলে হবে। যে কোনো একটা ইউজ করলেই হবে। 3টা ইউজ করতে হবে এরকম না, 1টা করলেই হবে। এটা স্যার যে কোনো বয়সে বাচ্চাদের? কোনটা? হ্যাঁ এটা ছোট থেকে বড় যে কারো আমরা ইউজ করতে পারি। আর এই তিনটা কি গ্যাস, বদহজম সবগুলোতে কাজ করে? সবগুলোর ক্ষেত্রে। লাকলও দিতে পারে স্যার? লাকল? হ্যাঁ লাগানো দিতে পারেন, বাট অ্যান্টাসিড আর অমিডনটা ভালো। বিশেষত প্রথমে আমি অ্যান্টাসিড দিয়ে রেজাল্ট পাইছি যে প্রথমে অ্যান্টাসিড দিলে এটা ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর ক্ষেত্র বিশেষে অমিডন দেওয়া যায়, রেনিটেডিনও দেওয়া যায়। অ্যান্টাসিডটা ভালো, এটা ফার্স্ট চয়েসে রাখবেন। অ্যান্টাসিডটা বাচ্চাদের ক্ষেত্রে হইলে অল্প করে হাফ চামচ করে দিয়ে দিবেন, লিকুইডটা, আবার ট্যাবলেট না, নবজাতকের পর থেকে খাওয়ানো পর থেকে দিতে পারবেন। নবজাতক বলতে 0 থেকে 6 মাস একটু আমরা তো কোনো ওষুধপত্র দিই না ওই ক্ষেত্রে। হ্যাঁ এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, যে কদিন থাকবে। বাচ্চাদের পেট ব্যথা বোঝা যাবে না, এইটা বললাম কান্না, কোনো সিমটম পাবেন না। সিমটম কি? ধরেন বাচ্চার কিছু একটা ধরেন খিচুড়ি উঠলে হইলে র্যাশ হবে, ঠিক আছে, মাথা মোথা হয়ে যাবে, ঠিক আছে। যেমন কনস্টিপেশন হইলে পেট ফুলে যাবে, শক্ত হয়ে যাবে, এটা বুঝতে পারবো। কিন্তু যদি ডিসপেপসিয়া কোলাইটিস হয় তাহলে ওইটার সিমটম বাচ্চা শুধু কান্না করবে, আপনি কিছু ভিজা পাবেন না। যদি না হয় বাচ্চার মুখের দিকে একটু আপনি মুখটা নেবেন, যে তার নাক নিঃশ্বাস দিয়ে বা মুখ দিয়ে কোনো বাজে স্মেল বা গ্যাস টাইপের গন্ধ আসতেছে কিনা। যদি আসে তাও দিবেন, না আসলে তাও দিবেন। হ্যাঁ আপনি পেট গ্যাসের গন্ধ বুঝেন না, ওই আর কি। ওইটা বাচ্চার কানে দিবেন, নিঃশ্বাস অ্যাসিডিক একটা ফ্লেভার আসবে বাচ্চাদের ক্ষেত্রে। বা পায়খানা যখন করবে তখন একটা পায়খানাটা খারাপ হবে, অ্যাসিডিক টাইপের হবে, বা একবার মিউকাস আসতেছে, এটা দেখে আমি বুঝে যাবো। সিম্পল, বুঝতে হবে কোনটা কি এর মধ্যে। হ্যাঁ এটা আসতে পারে। আসেন এখন কনস্টিপেশনে আসেন।
হুম, হ্যাঁ নিউমোনিয়াটা লাস্টে রাখছি। আপনারা নেবুলা শিখছেন না, করাইছেন না প্র্যাকটিক্যাল? করায় নাই আপনাদের? লাস্টে আপনাদের কি ইয়েতে পাঠাবে, মোহাম্মদপুর পাঠাবে ইয়েতে? আচ্ছা, এই জায়গায় আমি আজকে নিউমোনিয়ার তো এটা তো হসপিটালাইজ ট্রিটমেন্ট, বাট আমাদের প্রাথমিকভাবে করতে হবে নেবুলেশন করতে হবে। এটা ডোজটা আমি এটাকে দিয়ে যাবো আজকে, এক এক রকম দেয়। প্র্যাকটিক্যালটা তো আপনাদের আমি বলতে পারি না, আপনাদের এই জায়গায় হচ্ছে আপনাদের ইয়েতে মনে হয় সেন্টারে সব কিছু আছে আর কি। ওটা কোন জানি সেন্টার? মোহাম্মদপুর কি জানি, এই জায়গায় মনে করবো না সেন্টারে করে। এটা হচ্ছে সাপো ব্লেসআপ, হ্যাঁ 1.15 GM 1 স্টিক পায়ুপথে। হ্যাঁ সাপোজিটর, সাপোজিটর এসইউ ডাবল পি মানে সাপোজিটর বোঝাইছি, ঠিক আছে? হ্যাঁ 1 স্টিক। GLYSUP 1.15 GM 1 স্টিক পায়ুপথে। আর এটা হচ্ছে 6 মাস, 6 থেকে 2 বছর। AVO LSC হাফ চামচ 2 বার। আর এই পাশে দেখেন সাইড ইফেক্ট, এটা যদি আপনি এক্সট্রিম হয়ে যায় তাহলে ডায়রিয়া হয়ে যাবে, তখন কি করতে হবে? স্টপ ড্রাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা যদি দেই, দুইটারই মূল জিনিসটা হবে। এখন দেখেন আমি এই বিষয়টা কথা বলি, এই জায়গার যে নিচেরটা আছে এগুলো, মানে এটা বলতে স্যার এইটাকে এইটুকুই দেবো না, যদি যতটুকু পেশেন্ট নিতে পারবে অতটুকুই দেওয়া যাবে। আমি ডোজ বাড়াইতেও পারবো, হাফ চামচের কমাইতেও পারবো, ঠিক আছে? অনেকে মনে হচ্ছে যে 1 বোতলও গিলাই দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু সাইড এফেক্ট হচ্ছে এটা কি হইতে পারে, এক্সেস নিলে ডায়রিয়া হয়ে যাবে। এক্সেস যদি না হয়, এক্সেস যদি কনজিউম করে কেউ, তাহলে তার ডায়রিয়া হবে। এক্সেস দিলে ডায়রিয়া হবে। বাচ্চাদের ড্রপগুলোর বেশিরভাগ সমস্যাতে ডায়রিয়া হয়ে যাবে, ভমিটিং হয়ে যাবে, পানি হয়ে যাবে, বেড়ে যাবে। এক্সেস ক্যান দিবেন প্রথমে তো মনে রাখবেন, এইখানে টার্মগুলো সবগুলো শুরু হবে লোয়ার ডোজ থেকে। আপনারা পড়ছেন না, ডোজ পড়াইছেন আপনাদের? মিনিমাম ডোজ ম্যাক্সিমাম ডোজ কি আপনাদের টার্মে আছে? এলো না, আচ্ছা। আমরা যে জায়গায় করে জায়গায় ডোজ আছে, যে আমরা পরে মিনিমাম ডোজ ম্যাক্সিমাম ডোজ। মিনিমাম ডোজ হচ্ছে যে ডোজ সর্বনিম্ন পরিমাণে একজন লোকের দেওয়া যাবে, স্টার্টিং হবে, ওটা মিনিমাম। আর ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ যে পর্যন্ত ডোজ দেওয়া যাইতে পারে, এর উপরে গেলে যেটা হবে ওটার নাম হচ্ছে টক্সিক ডোজ। মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, টক্সিক ডোজ, ঠিক আছে? মিনিমাম থেকে শুরু হবে, ম্যাক্সিমাম পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে? ধরেন একটা জিনিস যে কতটুকু পর্যন্ত দেওয়া যাইতে পারে এটা আমি আইডিয়া নিতে পারবো, যে দেওয়া যায় মিনিমাম ম্যাক্সিমাম। আর এর উপরে গেলে কি হবে? টক্সিক। যদি বললাম যে পায়খানা হইতেছে, এটা কেন হইতেছে? কারণ টক্সিক ডোজে ভাই চলে গেছে, আপনি যে লেভেলে দিচ্ছেন ওই ডোজটা ওভার হয়ে টক্সিকে চলে গেছে। আর মিনিমাম মানে সর্বনিম্ন কতটুকু দেওয়া যাবে, কারণ হাফ চামচের কম দিতে পারবো না, অবশ্যই পারবো, ঠিক আছে? কিন্তু এখন আমি পুরো বোতল চামচে একবারে গিলায় ফেলতে পারবো না কিন্তু, ঠিক আছে? টক্সিক হয়ে যাওয়ার চান্স থাকে। এটা হচ্ছে সাইড ইফেক্ট, ডায়রিয়া হইতে পারে, এর জন্য স্টপ ড্রাগটা তখন স্টপ করে দিতে হবে আমাকে। ডায়রিয়া হবে। আসেন দেখেন, নিউমোনিয়া জিনিসটা
পুরোটাই একটা বাচ্চার ক্ষেত্রে যে কোনো কিছু কলাপস করে যাইতে পারে, মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম এইটা ফেল হইতে পারে সবার আগের ক্ষেত্রে। নিউমোনিয়া হলে বাচ্চাদের কি হয় সেই জিনিসটা হচ্ছে জানা ইম্পর্টেন্ট। তো নিউমোনিয়া কোন জায়গায় ইনফ্লামেশন করে দেখেন, ফুসফুসের প্রধান, ফুসফুস কয়টা থাকে? 2টা থাকে, ঠিক আছে। তাইলে হচ্ছে সাধারণত ফুসফুসে ইনফেকশন করা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়, ঠিক আছে। আমাদের মনে রাখবেন আমরা যেসব জিনিস ইনফেক্টেড হয় বেশিরভাগ সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়, ভাইরাস দিয়ে হইলে কিন্তু রক্ষা নাই। ভাইরাস কোনগুলো? সর্দি জ্বর ফ্লু এগুলা ভাইরাস দিয়ে হচ্ছে, ঠিক আছে। ভাইরাস দিয়ে হইলে যে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক কার ক্ষেত্রে ইউজ করা হয়? ভাইরাস না ব্যাকটেরিয়া? বলেন তো, ভাইরাসে নয় কেন? ভাইরাস অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না কেন? ভাইরাস তো এনজুরি কাজ করে না। কাজ করে না। দেখেন তারপরও আমরা কি ঠান্ডা লাগছে, জ্বর লাগছে, ই হয়েছে, তারপর আমরা কি দিই? অ্যান্টিবায়োটিক দিই। এইটা দেওয়ার ভাই কোনো দরকার নাই। আমাদের এটা একটা খুবই ম্যাল প্র্যাকটিস। আপনার ফার্মেসি বলেন, হসপিটাল বলেন, ভাই আমাদের অ্যান্টিবায়োটিক জায়গায় লাগে না, ঠিক আছে। আমরা শুধু শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। একজনের জ্বর আসছে, ঠান্ডা লাগছে, 7 দিনের অ্যান্টিবায়োটিক, ডোজ কভার করছেন কিন্তু আপনার লাগতেছে না, তারপরও আমরা দিচ্ছি, ঠিক আছে। তাইলে রোগের কারণ হচ্ছে বুকে ঠান্ডা লাগতে পারে, দীর্ঘদিনে ঠান্ডা লাগার যদি অভ্যাস থাকে আস্তে আস্তে এটা নিউমোনিয়ায় চলে যেতে পারে। এখন দেখেন মূলত রোগের লক্ষণ আছে জ্বর, ঠান্ডা, কাশি আমরা বুঝতে পারি কখন হলে। তো যখন হবে তখন শিশুর দেখতে হবে যে শিশুর যে রেসপিরেটরি রেট আছে এই রেটটাই হ্যাম্পার্ড হবে। স্টেথোস্কোপ তো ইউজ করছেন আপনার প্র্যাকটিক্যাল হয়নি না? আচ্ছা, স্টেথোস্কোপ দেওয়ার পালপিটেশনটা রাইজ হয়ে যাইতে পারবা, কম হয়ে যাবে। যখন আমরা পাবো কোথায়? হার্টবিট। শব্দ করবে। হার্টবিট কই পাবো? বিট বাম সাইডে। বাম সাইডের কোন পাশে? চেস্টের বাম পাশে, ঠিক আছে। এই যে নিপল যেটা আছে এটা ঠিক নিচে আশেপাশে, এদিকে আমরা বিটটা। তো যখন দিব তখন হচ্ছে আমরা যখন স্টেথোস্কোপটা যখন দিব ওই জায়গায়, দেন আমরা শব্দটা ওই রকম ক্লিয়ারলি পাবো না। নিঃশ্বাসের একটা উইজিং টাইপের শব্দ, এই টাইপের একটা শব্দ পাবো, ঠিক আছে। এই যে জিনিসটা আমাকে স্টেথোস্কোপ দিয়ে দেখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আর তারপর আমি এর আগের একটা টার্ম বলছি, সায়ানোসিস। আমরা বাইরে থেকে কি গ্রহণ করি? অক্সিজেন নেই। অক্সিজেন নেওয়ার পরে বডিতে যায়, এই অক্সিজেনটি হয়ে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। তো যখন বডিতে অক্সিজেন যাবে না, অক্সিজেন স্বল্প হবে, তখন ওইটা হচ্ছে মুখ টুক এগুলো কী হয়ে যাবে? নীল হয়ে যাবে। যে টার্মটা আমি একটু আগেই বলছিলাম প্রথম দিকে, এটার নাম কি? সায়ানোসিস, ঠিক আছে। সায়ানোসিস হবে, ঠিক আছে। তারপরে যে দেখেন যে বুকে গড় গড় বা শস্য শব্দ হবে, যেটা আমি আগেই বললাম। এই 3টা জিনিস একটু মাথায় রাখতে হবে, তাইলে হচ্ছে নিউমোনিয়া আমরা বুঝতে পারতেছি যে বার্থলেসনেস প্রবলেম, বার্থিং ডিফিকাল্টি হচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চার এই জিনিসটাকে আটকে যাচ্ছে বা ভিতরে যাবে চেপে যাচ্ছে, ঠিক আছে, একদম ভিতরে ডেবে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি দেই তাহলে দেখা যায় বাচ্চাটি রিদম আসতে পারতেছে না, ব্রঙ্ক এক স্পাজম হয়ে গেছে, লেগে গেছে, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো দেখলে আর বাচ্চা কান্নাকাটি করলে নিউমোনিয়ার একটা প্রভাব আছে। যদি হসপিটাল ট্রিটমেন্ট, কিন্তু তার আগে বাচ্চা অনেক সময় কলাপস করা, যেটা বললাম রেসপিরেটরি কী হবে? ফেল হয়ে যাবে ওই জায়গায়, যদি ইমিডিয়েট কিছু না করতে পারি। তো ওই জায়গায় আমাকে ইমিডিয়েট নেবুলাইজ করার চেষ্টা করতে হবে। এখন আসেন এই জায়গায় হচ্ছে 1 নাম্বার যেটা টেস্ট, সেটা হচ্ছে আমার করতে হবে চেস্ট এক্সরে। এই জায়গায় সিবিসি দেওয়া আছে, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে যদি করি তাইলে তার লাঞ্চের ব্যাপার স্যাপার ঠিক আছে কিনা ওটা দেখতে পারো। লাঞ্চে পানি জমতে পারে, অনেক সময় নিউমোথোরাক্স হইতে পারে, ঠিক আছে। লাঞ্চে পানি জমে যায়, হইতে পারে ইনফেকশন হলে এই জিনিসগুলো চেস্ট এক্সরে দিয়ে দেখতে পারি। আর সিবিসি করে ইনফেকশন 2-1টা দেবো। আর হচ্ছে নিউট্রাল যে জিনিসটা স্পুটাম সিএস। সিএস মানে কি? এনিওয়ান? এই জায়গায় দেওয়া আছে কালচার সেন্সিটিভিটি টেস্ট। সাধারণত যখন পরীক্ষা করবো ওইটা আমি নাও পাইতে পারি, জীবাণু ওই নর্মাল টেস্টে নাও আসতে পারে। কিন্তু যখন আমি কালচার করবো মানে কি, ওই জিনিসটাকে পুরোটা আমার মধ্যে কালচার সেন্সিটিভ, কালচার করলে পুরো জিনিসটা পাবো, কোন জীবাণু স্পেসিফিক কোনটা আছে মনে রাখতে হবে। এই জায়গায় স্পেসিফিকটা পাবো, ঠিক আছে। ধরেন একটা রোগ অনেকগুলা জীবাণু দিয়া করে, এখন এক জীবাণুর জন্য ট্রিটমেন্ট এক রকম হইতে পারে। এত স্পেসিফিক হলে সিরিয়াস করলে স্পেসিফিক যাবো, তখন স্পেসিফিক অ্যান্টিবায়োটিক বা স্পেসিফিক যা কিছু লাগে ওইটা আমরা তখন ইউজ করতে পারবো ওইটা। এখন আসেন তাহলে হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হবে, কোনো অ্যান্টিবায়োটিক না কোনো কিছু না, প্রথম কাজ হচ্ছে নেবুলাইজ করা, ঠিক আছে। আপনাদের প্র্যাকটিক্যালি ই করলে নেবুলাইজ করা শিখাই টিকাই দিবে ই করতে। এ জায়গায় ডোজ টোজ দেওয়া নাই না? আচ্ছা ঠিক আছে। নেবুলাইজ এটা এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে দেখেন এক স্যার এক রকম দেয়, বাচ্চার কন্ডিশনের উপর ভিত্তি করে। আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে মডারেট একটা, মোটামুটি 2-1 বাড়তেও পারে কমতেও পারে। এটার বেশিতে করলে 2-1 বাড়াবেন বা কমাবেন আর কি। স্যার অতিরিক্ত ঠান্ডা জ্বর সর্দির সম্ভাবনা আছে।
নেবুলাইজ মানে বুঝতেছেন না, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হ্যাঁ। এই সিমটম। ঠান্ডার সমস্যা হচ্ছে বাচ্চার, আপনি স্টেথোস্কোপ আগে দেখতে হবে রিদম ঠিক আছে কিনা, না তাহলেই জানবেন। দেখে তারপরে আপনি এই জিনিসগুলো করতে পারেন। আসেন এখন এইখানে বাচ্চাটা আমরা আগে বলছি ওজনের একটা হিসাব আছে, ঠিক আছে, গড় পড়তা একটা ওজন আসবে, ওজনের হিসাব করে তারপরে দিতে হবে। পেডির ডোজগুলো খুব জটিল জিনিস। এসএল বি আর ই হবে বাকিটা ঠিক আছে। এই জিনিসগুলো যেন ভুল না হয়। স্যার এনএসটা কি? নর্মাল স্যালাইন। না বুঝলে বললেন। দেখেন সালবুটামল 0.2 সিসি প্লাস এনএস মান হচ্ছে কি নর্মাল স্যালাইন 3.8 সিসি, আর 3 থেকে 5 কেজি সালবুটামল 0.3 সিসি প্লাস নর্মাল স্যালাইন 3.7 সিসি। এখন সিসির হিসাব বুঝেন তো, সিসি সিসি কেমনে? হ্যাঁ 1 সিসি সমান কতটুকু? সিসির হিসাব কিরকম? হ্যাঁ এই তো, এটা মন থাকে, সবাই জানেন তো? একজন জানলে তো হবে না, একজন মাত্র জানে। ডাক্তার আপনার কি ফার্মেসি আছে? হ্যাঁ কোনটা? বড়িকট দিলে বাড়াই দেবো 2 থেকে 3 থেকে 4 5 এরকম একই সেম। হ্যাঁ মিক্স করাই দেওয়া লাগে, একই দিবেন। 0.4 দিতে পারেন এই জায়গায়, বাড়াই দেন। আচ্ছা ওটা দিয়ে করেন, এটাকে লেখেন। ওটা কম্বাইন্ড থাকে, ইপ্টাব্রোমাইড সালবুটামল মিক্সড লেখেন। তো ওজন হিসাব করে তারপরে আপনারা দিবেন। 3 কেজি কম আছে না স্যার? 3 কেজির কম, 3 কেজিতে 5 কেজি আর হচ্ছে 10 কেজি। এখন আরেকটা দিব, হয়েছে? লাস্টেরটা হচ্ছে 0.5 সিসি। 10 কেজি 10 কেজির বেশি হবে না? হ্যাঁ 10 কেজির বেশি হলে এভাবে দিব। শেষ হয়ে গেছে, সবার শেষ হয়েছে? আচ্ছা লেখেন লেখেন। বুড়ি গোটা নতুন করে লিখে দেবো না, এই জায়গায় দিয়ে দিব, লিখে না থাক, অনেকে আবার বুঝবে না। আপনার
ঠান্ডা নিচে কাশি, তো শ্বাসকষ্ট এগুলো নেবুলাইজার, শ্বাসকষ্ট, ইটি, এগুলো সবগুলো যেতে পারবে। ঢাকা আছে আপনি নিচে তো লিখে দেন নিচে। থাক, নতুন করে লিখে অনেকে বুঝবে না। 3.5। স্যার এটা কি কিসের ওই যে ঠিক আছে স্যার। গ্যাস দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সালবুটামল দিয়ে দিলাম, ঠিক আছে? সব ঠিক আছে? ওকে, হয়েছে সবার? আসেন, এক সব আছে। সব একই, ঠিক আছে? তারপরও বিলি করতে স্যার স্যার ওষুধ হ্যাঁ, এটা ওষুধ। বুড়ি কোর্স স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে বলতেছি এগুলো যেগুলো দেওয়া আছে আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে? 0.3, ওইটা 0.1 ছিল, ঠিক আছে? তো ওইখান থেকে 0.1ও নিতে পারো, ওইটাও আমরা কমাইতে পারি, যেটা আগেরটা ছিল, যেটা সালবুটামল ছিল, ওইটাও কমাইতে, এটার ক্ষেত্রেও কি আমরা কমাইতে পারবো। আর 6 মাস যদি, এটা হচ্ছে 2 মাস পর্যন্ত যাবে, ঠিক আছে? 6 মাস পর্যন্ত চলে গেলে আমরা এই লেভেল দিয়ে দেবো। ওকে, এটা কিসের সেন্সার? নেবুলাইজ নেবুলাইজার দুইটা, আবার দুটো একসাথে দেন না, আবার দুইটা কিন্তু দুই জিনিস, যে কোনো একটা, এটা তো এটা। হ্যাঁ যে কোনো একটা দেবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে কখন আওয়ারলি করবেন, ঠিক আছে? দুইটা আবার আমি একটা দেখছি যে দুইটা একসাথেই দেয়। কোনটা আওয়ারলি দেয়? একটা হচ্ছে 12 আওয়ারলি দেওয়া যায়, আর একটা 6 আওয়ারলি, 6 ঘন্টা পর আরেকটা দেওয়া যায়, দিতে পারবেন। বাটি কাট মানে দুইটা একত্র মিক্সার করে দেওয়া যায় না। একাত্তর মিক্স করে দেওয়া যায়, ডোজ বাড়াইতে হবে, দেওয়া যাবে, ডোজ বাড়াই দিতে হবে, দুইটা একত্র মিক্সার ঠিক আছে? কিন্তু মিক্সার না করে দেওয়া ভালো ভাই, যে কোনো একটা সিঙ্গেল ইউজ করে। বাটি কাট বানানো কোনটা? বুডি কর্ড। ভালো কাজ করে। দুইটা মিক্স করে দিলে ভালো কাজ মিক্স করে দিয়ে ভালো কাজ করে, যাতে সালবিউটামলে যাইতে বুডি কর্ড ভালো কাজ করে, বুডি কর্ড দিলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বুডি কর্ডটা ভালো কাজ করবে হচ্ছে বয়স যাদের কম এদের ক্ষেত্রে, আর বয়স যাদের একটু হেলদি, বয়স বেশি আছে ওদের ক্ষেত্রে সালবিউটামল। এখন ডাক্তার দুইটা মিলাইয়া দিয়ে দেয়, দুইটা মিলাই দেওয়া ঠিক না, দেওয়া যায়। ডোজ আপনি সেম রেখে 0.3 বললাম, তাইলে হচ্ছে আপনি 0. ওটা হচ্ছে 3 সিসি আছে, এটা 0.1 মিশায়া সেম ডোজে অ্যাপ্লাই করতে পারবেন, সেম। তবে সিঙ্গেল ডোজ ইউজ করা উচিত, নট মিক্সড। আর যদি দিতে চান, সিঙ্গেল করা যায়। তাহলে 6 আওয়ারলি পর 12 আওয়ারলি পর নিতে হবে। ধরেন না দিয়ে যদি দিতে চাই তাহলে 6 আওয়ারলি পর পর এটা দেওয়ার পরে ওই জিনিসটা দিয়ে দেবো, যদি দিতে ইচ্ছা করে তাইলে ভালো হয়, একসাথে না মিশাই দেওয়া ভালো। 6 আওয়ারলি পর, আর হ্যাঁ, এগুলো করতে হবে কতক্ষণ পর পর, এটা বলতেছিলাম, যে বললাম 6 আওয়ারলি 12 আওয়ারলি, মানে হচ্ছে 6 ঘন্টা বা 12 ঘন্টা অন্তর অন্তর আমরা করতে পারি। এই দুইটার অর্থ বুঝে কোনটা? সালবুটামল আর শ্বাসকষ্টের জন্য আছে আপনাদের পার্সেন্টেজ দেওয়া যাবে। ডোজ দিয়ে দিচ্ছে ওটা কি স্যার দেখেন এইটার কাজ কি, বাচ্চা রেসপিরেটরি সিস্টেম। ওষুধ এটা দেখেন সিওপিডি মানে কি? ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিজিজ। এই জায়গায় তাহলে আমার ফুসফুস কিন্তু গলা থেকে শুরু করে ল্যারিংস ফ্যারিংস থেকে শুরু করে এই পর্যন্ত যেটা বলবো সিওপিডির বলবো ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি। পালমোনারি অবস্ট্রাকশন মানে কি? বাধা পাওয়া। তার মানে এটার মধ্যে কি পড়তেছে? বাধা। যে কোনো ক্রনিক অবস্ট্রাকশন হইলেই আমি নেবুলাইজ করতে পারি যদি তার ব্রিদিংয়ের সমস্যা হয়। আর প্রথমে একটু দেখে নিতে হবে ঠিকঠাক মতো আছে কিনা, আর যদি হয়ে যায় তাইলে আমরাই করে দিতে পারি। সালবুটামল দিলে একটা সাইড ইফেক্ট আছে, বাচ্চা দ্রুত শ্বাসকষ্ট পারফেক্ট, এটা কমন বা এটা আমি ফিরে দিতে পারবো। সালবুটামলের সাইড ইফেক্টই একটা, এটাই বড় সাইড ইফেক্ট পালপিটেশন। এমনকি যারা অ্যাজমা রোগী রেগুলার খায় সালবুটামল নেওয়া হচ্ছে এদের ক্ষেত্রে পালপিটেশন। সেটা শুধু পালপিটেশন না, বাচ্চার মাথা দেখবেন গরম হয়ে গেছে, একটু মাথা দেখবেন টেম্পারেচার বাইরে যাবে, গরম আসবে। এর জন্য একটু কমায়া বাড়াইয়া সিস্টেম করে নিতে হবে। আচ্ছা, এরপর স্যার এমনি আর ইয়ে করবো না, ওষুধ মেডিসিন কি কি লাগবে?
কোনটা নিউমোনিয়ার কোনো মেডিসিন দরকার, নিউমোনিয়া শুধু নেবুলাইজ করে দেবেন, অ্যান্টিবায়োটিক না করে অ্যান্টিবায়োটিক দরকার নেই, দিয়ে রেফার করে দেবেন। তাহলে স্যার অ্যান্টিবায়োটিক না দিলে তো ভালো হবে, কারণ এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত। কোনটা নিউমোনিয়ার ট্রিটমেন্ট তো ভাই হসপিটালে করতে হবে, এখন তো ফার্মেসি তো করেন, ওটা নিয়ে কিছুদিন আগে ঝামেলা হয়েছে। ওই এটা একটু বন্ধ করেন তাইলে, বন্ধ করে দেন। বন্ধ করে দেন, বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, করে দেন। ওটা বন্ধ করে দেন।